আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পাথফাইন্ডার ইংলিশ স্কুল ডিয়ার লার্নার্স আজকে আমরা ইউনিট 8 লেসন 3 এ মাদার ইন ম্যানভিল এই স্টোরিটি অনুবাদ এবং কিছু গুরুত্বপূর্ণ শব্দের সিনোনিম এবং কিছু গুরুত্বপূর্ণ মাল্টিপল চয়েস হিসেবে যেসব শব্দ ইম্পর্টেন্ট সেই শব্দগুলো অ্যানালাইজ করব। তো লেটস বিগিন। হিজ নেম ওয়াজ জেরি, তার নাম ছিল জেরি। হি হ্যাড বিন এট দ্য অরফেনেজ, সে ছিল এতিমখানায়। অরফেনেজ অর্থ হচ্ছে এতিমখানা। সিন্স হি ওয়াজ 4, তার বয়স যখন 4 বছর ছিল। আই কুড পিকচার হিম এট 4, আমি তার 4 বছরের বয়সের যে ছবি মনের ভিতর কল্পনা করতে পারি। উইথ দ্য সেম গ্রেভ গ্রে ব্লু আইজ অ্যান্ড দ্য সেম ইন্ডিপেন্ডেন্স, যে 4 বছর বয়সের যে ছবি আমি তাকে মনের ভিতর কল্পনা করতে পারি। উইথ দ্য সেম গ্রেভ গ্রে ব্লু আইস, এখনকার যে গ্রেভ মিন্স সিরিয়াস, ডিপ, সোলেম, সোবার, গম্ভীর, চিন্তিত চোখ, নীল, ধূসর নীল চোখ এখন যেমন আছে, এটি সহ কি কল্পনা করতে পারি? অ্যান্ড দ্য সেম ইন্ডিপেন্ডেন্স, এবং এখনকার যে স্বাধীনতা বা দুরন্তপনা, 12 বছর বয়সে তার যে স্বাধীনতা দুরন্তপনা, এই গুণগুলো সহ কি আমি তাকে কল্পনা করতে পারি? তিনি নিজেই, লেখক নিজেই নিজেকে প্রশ্ন করছেন। তার পরক্ষণেই বলছেন নো, দ্য ওয়ার্ড দ্যাট কামস টু মি ইজ ইন্টিগ্রিটি। নো, তার এইসব গম্ভীর চোখ এবং তার যে দুরন্তপনা, এগুলো 4 বছর বয়সে ছিল কিনা এগুলো আমি ভাবতে পারি না, কিন্তু তাকে দেখে এখন যে আমি অভিজ্ঞতা নিয়েছি তার ব্যাপারে, তাকে দেখে দেখে আমার যে অভিজ্ঞতাটি হয়েছে, যে তার গুণটি আমার মনে পড়ে, সেটি হচ্ছে ইন্টিগ্রিটি, অর্থাৎ সে একজন বয় অফ ইন্টিগ্রিটি। ইন্টিগ্রিটি শব্দটি কাকে বলে? ইন্টিগ্রিটি হচ্ছে অনেস্টি, মোরাল সাউন্ডনেস। অনেস্টি সততা, কিন্তু ইন্টিগ্রিটি এবং অনেস্টির মধ্যে একটি পার্থক্য আছে। এই পার্থক্যটি আমরা এখানে বলি। অনেস্ট শব্দটি শুধুমাত্র সত্যবাদী বা সততা প্রকাশ বোঝায়, কিন্তু ইন্টিগ্রিটি বলতে বোঝায় একজন ব্যক্তির পূর্ণ নৈতিকতা, যিনি সত্যনিষ্ঠ, যিনি নীতিবান, চরিত্রের ধীর এবং নিজের দোষ স্বীকার করতেও সাহসী। এই গুণগুলো যার মধ্যে, এতগুলো গুণ যার মধ্যে আছে, তিনি হচ্ছে বয়ক বা ম্যান অফ ইন্টিগ্রিটি। তো লেখক জেরির মধ্যে ইন্টিগ্রিটি যে গুণ, এই গুণটি, এটি সততার চেয়ে অনেক বড় গুণ, এবং এটি একটি গুণ, এমন একটি গুণ যেটি সাধু ব্যক্তিদের মধ্যে খুঁজে পাওয়া যায়। তো লেখক বলছেন, রাইটার বলছেন, একজন নারী লেখক মার্জরি কিন্নান রোলিংস, তিনি বলছেন কি, জেরির মধ্যে তিনি খুঁজে পেয়েছেন ইন্টিগ্রিটি। ইন্টিগ্রিটি কি দিয়ে গঠিত? ইট ইজ বেডেড অন কারেজ, বাট ইট ইজ মোর দেন ব্রেভ। কারেজ অর্থ হচ্ছে মেন্টাল সাহসিকতা, আর ব্রেভ অর্থ হচ্ছে বাহ্যিক সাহসিকতা। তিনি বলেছেন যে ইন্টিগ্রিটিটার মধ্যে গঠিত হয়েছে তার মেন্টাল, তার ইন্টারনাল সাহসিকতা দিয়ে, অর্থাৎ বাট ইট ইজ মোর দেন ব্রেভ, কিন্তু এটা বাহ্যিক সাহসিকতার চেয়ে অনেক বেশি। ইট ইজ অনেস্ট, তিনি বলছেন ইন্টিগ্রিটি এটি একটি সদ্গুণ, বাট ইট ইজ মোর দেন অনেস্টি, কিন্তু এটি সদ্গুণ হলেও এটি অনেস্টির চেয়ে অনেক বড় গুণ। অনেস্টি, আমরা অনেস্টি এবং ইন্টিগ্রিটির পার্থক্যটি এখানে দেখিয়েছি, তোমরা বুঝতেই পারছো অনেস্টির চেয়ে ইন্টিগ্রিটি কেন বড় একটি গুণ। এখানে তার মধ্যে তিনি যে ইন্টিগ্রিটি খুঁজে পেয়েছেন, কেন ইন্টিগ্রিটি খুঁজে পেয়েছেন, এখানে কিছু ঘটনার কথা তিনি একে একে উল্লেখ করবেন। তিনি তাকে কাঠ কেটে দিতেন, তিনি ক্যারোলিনা মাউন্টেনে তিনি এসেছিলেন এখানে হাওয়া বদলের জন্য এবং লেখালেখি করার জন্য। তো তার রান্নাঘরের কিছু কাঠ দরকার, এবং এতিমখানা থেকে জেরি এসেছিল এই লেখকের জন্য, মার্জরি কিন্নান রোলিংস এর জন্য কিছু কাঠ কেটে দিতে। এই কাঠ কেটে দিতে যখন এসেছিলেন লেখিকা, তার সঙ্গে যখন দেখা হলো, মাঝে মাঝে দেখা যখন হতো, তখন তার মধ্যে যে গুণগুলি উনি পেয়েছিলেন, এই গুণগুলি তিনি একে একে বর্ণনা করবেন, এবং সবগুলো গুণের সমন্বয়ে তিনি একটি আহ, বৈশিষ্ট্য তিনি তাকে দিয়েছেন, এবং তাকে তিনি একটি গুণের অধিকারী বলে সংজ্ঞায়িত করেছেন, যেটি হচ্ছে ইন্টিগ্রিটি। সে একজন বয় অফ ইন্টিগ্রিটি, একজন সাধু ব্যক্তি বলা চলে। এখন ঘটনাগুলো বর্ণনা করবেন লেখক। জেরি তার সঙ্গে কি কি অভিজ্ঞতা হয়েছে এবং কি কি ঘটনা ঘটেছিল একে একে বর্ণনা করবেন তিনি। তিনি বলতে চাচ্ছেন যে দ্য অ্যাক্স হ্যান্ডেল ব্রুক ওয়ান ডে। অ্যাক্স হ্যান্ডেল মিন্স কুঠারের হাতল। ব্রুক ভেঙেছিল ওয়ান ডে, একদিন। জেরি বলল,
The wood shop at the orphanage would repair it. Wood shop at the orphanage. Wood shop means কাঠের দোকান at the orphanage এতিমখানায়। এতিমখানার কাঠের দোকান would repair it. এটিকে মেরামত করে দিবে। I bought I brought money to pay for the job. আমি লেখিকা বলছেন আমি টাকা নিয়ে আসলাম to pay for the job এই কাজটি করার বিনিময়ে দিব and he refused it কিন্তু সে এটি প্রত্যাখ্যান করে দিল refused means সে ডিনাই করলো সে রিজেক্ট করে দিল সে ডিক্লাইন সে অস্বীকার করলো টাকা নিতে কারণ এখানে বলবে কারণ কি কারণে সে টাকা নিতে চাইলো না আই উইল পে ফর ইট সে বলছে যে আই উইল পে ফর ইট আমি এটি টাকা দিব হি সেড সে বলল আই ব্রোক ইট কারণ এটি আমি এটি ভেঙেছি আই ব্রট দ্য এক্স ডাউন কেয়ারলেস আমি কুঠারটি অসতর্কভাবে কুঠার দিয়ে কাঠ কেটেছি কেয়ারলেস মিন্স হিডলেস অমনোযোগী ইনঅ্যাটেন্টিভ অমনোযোগী নেগলিজিয়েন্ট অসতর্ক অর্থাৎ আমি অসতর্ক ছিলাম অর্থাৎ সে নিজের দোষ কিন্তু স্বীকার করে নিচ্ছেন আমরা পেয়েছিলাম কি ইন্টিগ্রিটির একটা বৈশিষ্ট্য হচ্ছে নিজের দোষ সাহসিকতার সঙ্গে স্বীকার করা যেটির মধ্যে সেটি ছিল সে বলছে যে আই ব্রট দ্য এক্স ডাউন কেয়ারলেস আমি হিডলেস ছিলাম আমি কেয়ারলেস ছিলাম আমি ইনঅ্যাটেন্টিভ ছিলাম এই কারণে কুঠারের হাতলটি ভেঙেছে সে তার নিজের দোষ কিন্তু স্বীকার করে নিচ্ছে লেখক কি বলছেন বাট নো ওয়ান হিটস অ্যাকুরেটলি এভরি টাইম কিন্তু একজন মানুষ তো সব সময় অ্যাকিউরেটলি খুব সুন্দরভাবে একদম উপযুক্তভাবে এবং ঠিকভাবে কুঠার দিয়ে কাট কাটতে পারে না তার তো ভুল হতেই পারে আই টোল্ড হিম আমি তাকে বললাম দ্য ফল্ট ওয়াজ ইন দ্য হ্যান্ড উড অফ দ্য হ্যান্ডেল আমি আরো বললাম দ্য ফল্ট ত্রুটি ছিল ওয়াজ ইন দ্য উড অফ দ্য হ্যান্ডেল কুঠারের হাতল যে কাঠ সে কাঠই ত্রুটি ছিল I will see the man from whom I bought it. লেখক বলছেন কি I will see the man. আমি ওই লোকের সঙ্গে দেখা করব from whom যার কাছ থেকে I bought it আমি কুঠারটি কিনেছিলাম It was only then কেবলমাত্র তখনই that যে he would take the money কেবলমাত্র তখনই সে টাকা গ্রহণ করলো he was standing back of his own carelessness সে তার যে অসচেতনতা এই অসচেতনতার যে যুক্তির পিছনে সে স্ট্যান্ডিং ব্যাক সে একদম ঠায় দাঁড়িয়ে আছে অর্থাৎ নাসুর বান্দার মতো সে দাঁড়িয়ে ছিল যে না ভুল আমারই ছিল হি ওয়াজ এ ফ্রি উইল এজেন্ট সে ছিল একজন স্বাধীন চেতা বালক ফ্রি উইল এজেন্ট মিন্স একজন অটোনমি অথবা ইন্ডিপেন্ডেন্ট এজেন্ট অর্থাৎ একজন দুরন্ত বালক স্বাধীনচেতা বালক অর্থাৎ সে কখনোই কারো দ্বারা প্রভাবিত হয় না সে নিজেই সিদ্ধান্ত নিতে পারে অ্যান্ড হি চুজ টু ডু কেয়ারফুল ওয়ার্ক এবং সে সবসময় সতর্কভাবে কাজ করতে পছন্দ করতো বাট ইফ হি ফেইলড কিন্তু সতর্ক কাজ করতে গিয়ে যদি কখনো ভুল হয়ে যেত ব্যর্থ হয়ে যেত হি টুক দ্য রেসপন্সিবিলিটি সে ওই ভুলের দায়িত্বভার সে কি করত গ্রহণ করত উইদাউট সাবটারফিউজ কোনো এক্সকিউজ কোনো সাবটারফিউজ কোনো অজুহাত ছাড়াই এক্সকিউজ ডিসিপশন ছল চাতুরি এগুলো ছাড়াই সে কি করত নিজের যে দায়িত্ব সে কি করত নিজের ভুল সে স্বীকার করে নিত অ্যান্ড হি ডিড ফর মি দ্য আননেসেসারি থিং রাইটার বলছেন কি অ্যান্ড হি ডিড ফর মি দ্য আননেসেসারি থিং সে এসেছিল কাঠ কাটার জন্য কিন্তু সে অ্যান্ড হি ডিড ফর মি সে করে দিত আননেসেসারি থিংস ও কিছু অপ্রয়োজনীয় কাজও সে আমার জন্য করে দিত দ্য গ্রেসাস থিং যেগুলো ছিল কি সদয় সদয় দয়ালু অনুগ্রহশীল কাজ গ্রেসাস মিন্স কাইন্ড কার্টিয়াস কম্পেশনের এই ধরনের কাজ সে আমার জন্য করে দিত থিংস কাজ দ্যাট উই ফাইন্ড যেগুলো আমরা দেখি ডান করতে অনলি বাই দ্য গ্রেট অফ হার্ট যারা মহৎ হৃদয়ের অধিকারী শুধু তাদেরকে এই ধরনের কাজ করতে দেখি আননেসেসারি থিং যে কাজগুলো জেরি আমার জন্য করে দিত কাঠ কাটা ছাড়াও থিংস নো ট্রেনিং ক্যান টিচ এই কাজগুলো কোনো প্রশিক্ষণ কাউকে শেখাতে পারে না কারণ দে আর ডান অন দ্য ইনস্ট্যান্ট কারণ এই কাজগুলো তাৎক্ষণিক করা হয় উইথ নো প্রেডিকেটেড এক্সপিরিয়েন্স কোনো পূর্ব অভিজ্ঞতা বা পূর্ব ধারণা ছাড়াই বা পূর্ব নির্ধারিত কোনো জ্ঞান ছাড়াই প্রিজিউমড অ্যাজিউম প্রেডিকেটেড মিন্স প্রিজিউমড অ্যাজিউম পূর্ব নির্ধারিত এক্সপিরিয়েন্স মিন্স অভিজ্ঞতা উইথ নো প্রেডিকেটেড এক্সপিরিয়েন্স পূর্ব নির্ধারিত কোনো অভিজ্ঞতা ছাড়াই এই কাজগুলো করা হয় হি ফাউন্ড এ কি ধরনের কাজগুলো করে দিত একদিন হি ফাউন্ড এ কাবিহুল এক কাবিহুল মানে একটি একটি অতিরিক্ত জায়গা স্মল স্পেস একটি ছোট স্পেস খালি জায়গা অর কম্পার্টমেন্ট ছোট একটি গহ্বর গর্ত খালি জায়গা কাবিহুল
বিসাইড দ্য ফায়ার প্লেস, অর্থাৎ আমার যে আগুনের চুল্লি বা আমার রান্নাঘর, সেই রান্নাঘরের পাশেই একটি খালি জায়গা ছিল। একদিন সে একটি খালি জায়গা খুঁজে পেল। দ্যাট আই হ্যাড নট নোটিস, যে খালি জায়গাটি আই হ্যাড নট নোটিস মিন্স স অবজার্ভ, আমি কি করতে পারলাম না, আমার এটি নজরে আসলো না, খালি জায়গাটি রান্নাঘরের পাশে খালি জায়গাটি আমার নজরে আসলো না। এই জায়গাটি সে খুঁজে পেল। খুঁজে পেয়ে দেয়ার সেখানে অফ হিজ ওন অ্যাকর্ড, সে তার নিজের ইচ্ছায় বা স্বেচ্ছায়, অফ হিজ ওন অ্যাকর্ড মিন্স সে তার নিজের ইচ্ছায় বা স্বেচ্ছায়, হি পুট কিন্ডলিং অ্যান্ড মিডিয়াম উড, সে ওখানে খালি জায়গাতে কিন্ডলিং অর্থ হচ্ছে কি ফায়ারউড, টুইগস অর টিন্ডার, ছোটখাটো আগুনের কাঠি, আগুন জ্বালানোর কাঠি, শুকনো কাঠ, এবং মিডিয়াম উড এবং মাঝারি ধরনের কাঠ, এগুলো সে কি করতো ওই খালি জায়গাতে রেখে দিত, বাড়তি কিছু কাঠ। সো দ্যাট, যাতে আই মাইট অলওয়েজ হ্যাভ ড্রাই ফায়ার ম্যাটেরিয়াল রেডি, যাতে আমি কিছু শুকনো লাকড়ি, সো দ্যাট আই মাইট অলওয়েজ, যাতে আমি সবসময় হ্যাভ পাই ড্রাই ফায়ার ম্যাটেরিয়াল, কিছু শুকনো কাঠ রেডি প্রস্তুত, ইন কেস অফ সাডেন ওয়েট ওয়েদার, যাতে বৃষ্টির দিনে আমি কিছু শুকনো কাঠ পেতে পারি, যাতে আগুন জ্বালাতে পারি। ওয়েট ওয়েদার মিন্স রেনি, ডাম্প অর ময়েস্ট ক্লাইমেট, আর্দ্র আবহাওয়া, বৃষ্টি দিনে অথবা যে ঠান্ডা ওয়েদারের দিনে যাতে আমি কিছু শুকনো কাঠ রেডি পেতে পারি, সে এগুলো প্রস্তুত করে রেখে দিত। হ্যাস্টন ওয়াজ লোজ ইন দ্য রাফ ওয়াক টু দ্য কেবিন, একদিন দেখলাম যে কি আরেকটি, সে তার কি অদ্ভুত কাজ, সে আশ্চর্যজনক কাজ করতো সবকিছু। এই কারণেই তো রাইটার বলেছেন যে হি ইজ এ বয় অফ ইন্টিগ্রিটি, সে একজন সাধু বালক। একদিন একটি স্টোন ওয়াজ লুজ, একটি পাথর ছিল খুব আলগা হয়েছিল রাস্তা, হাঁটার রাস্তা দিয়ে। রাফ ওয়াক টু দ্য কেবিন, অরফানেজে আসার সময় যে রাফ ওয়াক, যে পাশের রাস্তা, এই যে যে রাস্তা দিয়ে মানুষ চলাচল করে না, সেখানে একটি পাথর আলগা হয়েছিল। হি ডাগ এ ডিপার হোল, সে খনন করে নিল, ডিপার হোল একটি গভীর গর্ত, অ্যান্ড স্টেড ইট মিন্স স্ট্রেংথ, স্টেবিলাইজড, ব্যালেন্সড, অর্থাৎ এটিকে স্থির করে নিল, এটিকে স্থাপন করে দিল পাথরটিকে, যাতে কেউ আঘাত না পেতে পারে। অলদো হি কেম, যদিও হি কেম সে আসতো, হিমসেলফ নিজে, বাই এ শর্টকাট একটি ছোটখাটো রাস্তা দিয়ে, ওভার দ্য ব্যাংক পুকুরের পাড় দিয়ে, সে যদিও এই রাস্তা দিয়ে আসতো না, সে কিন্তু পাথরটি ঠিকই সে কি করে দিয়েছিল, পাথরটিকে সে ঠিক করে দিয়েছিল। আই ফাউন্ড দ্যাট, রাইটার বলছেন যে আই ফাউন্ড দ্যাট, আমি দেখলাম যে হোয়েন আই ট্রাইড টু রিটার্ন হিজ থটফুলনেস, যখন থটফুলনেস মিন্স কনসিডারেটনেস অর অ্যাটেন্টিভনেস অর কেয়ার, চিন্তাশীলতা, অর্থাৎ থটফুলনেস, তার যে সুচিন্তার জন্য আই ট্রাই টু রিটার্ন হিজ থটফুলনেস, আমি তার সুচিন্তার যখন বিনিময় দিতে চেষ্টা করতাম, উইথ সাচ থিংস, এরকম কিছু জিনিস দিয়ে, অ্যাজ ক্যান্ডি, চকলেট, অ্যান্ড অ্যাপল দিয়ে, হি ওয়াজ ওয়ার্ডলেস, সে নির্বাক। ওয়ার্ডলেস মিন্স সাইলেন্ট, স্পিচলেস, মিউট, সে নীরব হয়ে যেত, অর্থাৎ সে কোনো কথা বলতো না। এটা ছিল তার একটা ভদ্রতার একটা অঙ্গভঙ্গি। থ্যাংক ইউ ওয়াজ পারহ্যাপস অ্যান এক্সপ্রেশন ফর হুইচ হি হ্যাড নো ইউজ, অর্থাৎ তার যে অঙ্গভঙ্গি ছিল, থ্যাংক ইউ ওয়াজ পারহ্যাপস এজ অ্যান এক্সপ্রেশন, থ্যাংক ইউ যেন ছিল তার অঙ্গভঙ্গির মধ্যে প্রকাশ পাইত, ফর হুইচ যার জন্য হি হ্যাড নো ইউজ, এইগুলা থ্যাংক ইউ বলার প্রয়োজন হতো না। ফর কারণ হিজ কার্টেসি, তার ভদ্রতা, ওয়াজ ইনস্টিংটিভ, তার ভদ্রতা ছিল ইনস্টিংটিভ মিন্স ন্যাচারাল, স্পন্টেনিয়াস, ইনবর্ন, তার যে ভদ্রতা, অঙ্গভঙ্গির মধ্যে যে ভদ্রতা প্রকাশ পেত, এটা যেন ছিল একটা স্বভাবজাত, সহজাত, এবং এটা যেন ছিল তার একটা কি জন্মগত বিষয়, এটা যেন প্রকাশ করার প্রয়োজন হতো না। হি অনলি লুকড এট দ্য গিফট, আমি তাকে যে গিফট দিতাম, ক্যান্ডি, অ্যাপল, হি লুকড এট দ্য গিফট, সে গিফটের দিকে তাকিয়ে থাকতো, অ্যান্ড এট মি, এবং আবার পরক্ষণে আমার দিকেও তাকাতো, অ্যান্ড এ কার্টেন লিফটেড, এবং আমার দিকে যখন তাকাতো, এক কার্টেন, পর্দা, লিফটেড, উঠে যেত তার চোখ থেকে, সো দ্যাট আমি যাতে, আই স, আমি দেখতে পাই, ডিপ, চোখের গভীরে, ইনটু দ্য ক্লিয়ার ওয়েল, চোখের গভীর যে ক্লিয়ার, স্বচ্ছ, যে চোখের গভীরতার মধ্যে যে স্বচ্ছ, ওয়েল মানে কি একদম গভীরতা, চোখের গভীরে, অফ হিজ আইস, তার চোখের গভীরে যে আমি দেখতে পেতাম, কি দেখতে পেতাম, গ্র্যাটিটিউড ওয়াজ দেয়ার, চোখের গভীরে যেন একটা কৃতজ্ঞতা প্রকাশ পেত। কৃতজ্ঞতা, গ্র্যাটিটিউড মিন্স কি থ্যাঙ্কফুলনেস, অ্যাপ্রিসিয়েশন, গ্রেটফুলনেস, কৃতজ্ঞতা, অর্থাৎ প্রশংসা তার চোখের গভীরে আমি খুঁজে পেতাম, এটা সে যদিও প্রকাশ করত না। ওয়াজ দেয়ার অ্যান্ড অ্যাফেকশন সফট ওভার দ্য গ্রানাইট অফ হিজ ক্যারেক্টার, এবং অ্যাফেকশন, স্নেহ, মমতা, লাভ প্রকাশ পেত, যদিও তার ব্যক্তিত্ব, তার যেই চলার ধরন, সে ব্যক্তি মনত একজন গম্ভীর এবং রিজার্ভ প্রকৃতির বালক,
কিন্তু এই কঠোর ব্যক্তিত্বের মাঝেও তার চোখের গভীরে যেন অ্যাফেকশন, স্নেহ, মমতা, মায়া এগুলো আমি যেন দেখতে পেতাম। ডিয়ার লার্নার্স, এখানে জেরির সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে। আমরা মূলত আজকে এই প্যাসেজটি অর্থ আমরা বের করার চেষ্টা করেছি এবং এটি বাংলা অনুবাদ করেছি এবং যে অর্থগুলো আমরা বলার চেষ্টা করেছি এগুলো থেকে এমসিকিউ প্রশ্নের জন্য এগুলো খুব ইম্পর্টেন্ট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট বিষয়গুলো আমরা কিন্তু বাছাই করেছি। এবং আরেকটি ইনফরমেশন দিয়ে রাখি, আজকের যে পেসিসটি এটি একটি গল্প থেকে নেওয়া, মার্জরি কিনান রলিংস এর লেখা এ মাদার ইন মেনভিল। সবচেয়ে ইনফরমেটিভ একটি বিষয় হচ্ছে এই যে স্টোরিটি, এই স্টোরিটি এই স্টোরিটি অনেক দিন যাবৎ এইচএসসির সিলেবাসে এটি সব সময় থাকে, অর্থাৎ কারিকুলাম সিলেবাস চেঞ্জ হলেও এটি এমন একটি বিখ্যাত গল্প, এই গল্পটি সবসময় প্রত্যেক বৎসর সিলেবাস কারিকুলাম চেঞ্জ হলেও মাদার ইন মেনভিল গল্পটি থাকবেই। আমি ৩০ বৎসর যাবৎ অভিজ্ঞতা থেকে বলছি, মাদার ইন মেনভিল গল্পটি প্রত্যেক বৎসর সিলেবাস কারিকুলাম চেঞ্জ হলে যেকোনো ফরম্যাটে এই গল্পটি থাকেই, পেসেজ আকারে থাকে। এই গল্প থেকে বিভিন্ন রকম প্রশ্ন আসে, মাল্টিপল চয়েস, ওপেন এন্ডেড কোয়েশ্চেন, ফ্লো চার্ট, সামারি তো থাকেই। এছাড়া এখান থেকে ক্লুজ টেস্ট উইথ ক্লু, ক্লুজ টেস্ট উইদাউট ক্লু, এমনকি রিঅ্যারেঞ্জ পর্যন্ত থাকে, এমনকি কমপ্লিটিং স্টোরি পর্যন্ত এই গল্পটি থেকে থাকে। ডিয়ার লার্নার্স, এই গল্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরেকটি মজার বিষয় হচ্ছে, এবং এটি মজার বিষয়ের পাশাপাশি এটি একটি গুরুত্বপূর্ণ তথ্য যে আমি গল্পটি, এটি একটি লং স্টোরি। এই গল্পটির যে অংশটি আমি সিলেকশন করেছি এই অংশটি পরীক্ষাতে 99% ক্ষেত্রে এই অংশটি থাকে। এই অংশটি হচ্ছে প্রাণ গল্পের, অর্থাৎ এইখানেই গল্পের মূল কথাগুলো এসেছে। আগে পরের কথাগুলো তেমন ইম্পর্টেন্ট নয়, এই গল্পের মূল কথাগুলো আমি যে পার্টটুকু সিলেকশন করেছি টেক্সট বই থেকে এখানেই কিন্তু আছে। তো তোমরা যদি যেভাবে অনুবাদটুকু করেছি মনোযোগ দিয়ে বারবার শোনো, তাহলে আশা করি অনুবাদ এই গল্পের মূল বিষয়টি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এবং আমরা যে শব্দের অর্থগুলো বলেছি সেই শব্দের অর্থগুলো কিন্তু মাল্টিপল চয়েস এর জন্য খুবই ইম্পর্টেন্ট। এবং মাল্টিপল চয়েসের জন্য আমরা আরেকটি ভিডিও অবশ্য করব, সেই ভিডিওটি আমরা সামনের ক্লাসে দিব। তোমরা তার জন্য আমার এই ভিডিওটি লাইক, কমেন্ট এবং অবশ্যই বিশেষ করে প্লিজ সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে, যাতে আমি নতুন ভিডিও করলে তোমরা সহজেই পেতে পারো। এবং আরেকটি তথ্য তোমাদেরকে শেষ জানিয়ে রাখি, আমি এইচএসসি এইচএসসির যে ফার্স্ট পেপার এবং পরবর্তীতে সেকেন্ড পেপার, আমরা প্রতিটি লেসন আমি সিরিজ ভিডিও বানাচ্ছি এবং প্রতিটি লেসন আমি একটির পর একটি দিয়ে যাব। তোমরা যদি সাবস্ক্রাইব করো তাহলে আমার প্রতিটি ভিডিও লেসন তোমরা সহজেই প্রকাশ করার সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। তো আজকের জন্য এই পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ।